কি অবস্থা সবার? আমার কথা কি শোনা যাচ্ছে? সালাম আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আচ্ছা, সরি। আমার আরেকটা জরুরি একটা কাজ পড়ে গেছিল, যে কারণে আমার ফোনটা পিছাইতে হয়েছে। যে কিছু করার নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করে দিই আর কি। হুম। ওকে, আজকে আমরা স্টার্ট করব করোনা। আহ, এই করোনা আবার আমাদের কোভিড-19 এর করোনা না। এই করোনা ডিফারেন্ট থিং। সেটা হলো, আমাদের পাওয়ার সিস্টেমে একটা স্পেশাল ফিচার আছে, যেটা করোনা নামে পরিচিত। তো করোনা বুঝতে গেলে তোমাকে একটু করোনা কি সেটা তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। তো আমরা জানি আমাদের ট্রান্সমিশন লাইনে আমরা এসি পাওয়ার ট্রান্সমিট করি। তাহলে এসি পাওয়ার ট্রান্সমিট করা মিন্স ওখানের ওখানকার ভোল্টেজ এসি। সো তখন কোনো একটা ট্রান্সমিশন লাইনে যদি আমরা দুইটা কন্ডাক্টর থাকে, তাহলে দুইটা কন্ডাক্টর যদি আমরা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এই এই এসি ভোল্টেজটা আসলে মানে অ্যাপ্লাই করলাম, কিন্তু তেমন একটা আশেপাশের এয়ার সারাউন্ডিংস কে তেমন একটা ইয়ে হলো না, মানে কোনো ইফেক্ট করলো না। ঠিক আছে। এর কারণ হলো, যদি এই কন্ডাক্টরের ডায়ামিটারের তুলনায় যদি তাদের দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি মোটামুটি ভালো থাকে, তাহলে ভোল্টেজ অ্যাপ্লাই করলে তেমন একটা প্রবলেম হয় না। তবে এখানে একটা ক্যালকুলেশন, এখানে একটা খেলা আছে। সেটা হলো যে তুমি কি চাইলেই বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবা কিনা, আর কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবা, সেটার জন্য আমাকে কি কি প্রোটেকশন স্কিম নিতে হবে। এখানে অনেকগুলো আলোচনা চলেই আসে। এখন আহ এখন যেটা হচ্ছে, যখন আমরা তো জানি যে 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 কোনো সিস্টেমের একটা টলারেন্স লেভেল থাকে। যদি আমরা একটা মাইক্রোওয়েভ, সরি, ওভারহেড একটা ট্রান্সমিশন লাইন যদি আমরা সেট আপ করি, সেই ট্রান্সমিশন লাইন যদি কন্ডাক্টর ক্যারি করে, সেই কন্ডাক্টরের কতটুকু ভোল্টেজ সহ্য করার ক্ষমতা আছে, সেটারও একটা অবশ্যই টলারেন্স লেভেল আছে। সো এরকম যদি হয় যে অ্যাপ্লাই ভোল্টেজটা তার সার্টিন যে লিমিট আছে তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন একটা ভোল্টেজ ই করে একটা ফেইন্ট একটা ভায়োলেট গ্লো তৈরি করে, একটা নীলাভ একটা আভার মতো একটা তৈরি করে। যেটা যেই ভোল্টেজটার কারণে এটা এই ফেইন্ট ভায়োলেট গ্লোটা তৈরি হচ্ছে, এই ভোল্টেজটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। আচ্ছা, তাহলে এখন করোনাটা কি? করোনাটা হলো একটা ফেনোমেনন, যেটা তোমার ভায়োলেট গ্লো, হিসিং নয়েজ, অ্যান্ড প্রোডাকশন অফ ওজোন গ্যাস, এই তিনটা জিনিস ঘটে যখন ওভারহেড ট্রান্সমিশন লাইনে। অনেক ক্ষেত্রেই হয়তো তোমরা খেয়াল করছো কিনা জানি না, বেগুনি কালারের একটা এই আভা তৈরি হয়, মানে স্পার্ক করার মতো। তারপরে একটা আওয়াজ তৈরি হয়, লাইন থেকে আওয়াজ আসে, হিসিং আওয়াজ, হিসিং নয়েজ যেটাকে বলে। আর ওজোন গ্যাস তার চোখে দেখা যায় না, এটা তো তুমি বুঝবেও না। কিন্তু হিসিং নয়েজ এবং নীলাভ আভার একটা যে আওয়াজটা শোনা যায় এবং যে লাইটটা দেখা যায়, এই ধরনের কেস যদি কোথাও কখনো দেখে থাকো বা সামনে দেখো, তাহলে বুঝে নিবা যে ওখানে করোনা ঘটছে। তার মানে স্যার ব্যাপারটা যেটা হয়েছে, স্যার, এখানে ওজন হ্যাঁ, গ্যাস কেমনে আসতো স্যার? ওজোন গ্যাস তৈরি হয়েছে কারণ হলো, তোমার এখানে ভোল্টেজটা যখন বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা ইনসুলেশনটাকে ব্রেক করে। ইনসুলেশন ব্রেক করলে এয়ারও তো একটা ইনসুলেটিং মিডিয়াম। তখন এয়ার এর পার্টিকেলস গুলাকে তোমার আয়নাইজ করে ওজোন গ্যাস প্রডিউস করে, কারণ এখানে আশপাশের মিডিয়াম তো এয়ার, কন্ডাক্টরের বাইরে তো এয়ার মিডিয়াম আছে। তো এয়ারের পার্টিকেল গুলাকে যদি আয়নাইজ করতে পারে, ওখানে ওজোন গ্যাস ফর্ম হয়। সো এটা এয়ারের প্রপার্টির কারণে। সো এই তিনটা কম্বিনেশনে যখন ঘটে, তখন সেটাকে বলতেছে করোনা। আচ্ছা, এখন
আমরা আম যদি এরকম হয় যে কন্ডাক্টর যদি পলিশ করা থাকে, স্মুথ থাকে, তাহলে করোনা গ্লোটাও দেখতে অনেকটা ইউনিফর্ম লাগবে টোটাল লেংথ ইয়ে করার পরে। ঠিক আছে? আচ্ছা, এখন আহ, আমরা কিভাবে থিওরিটা করোনা ফরমেশন করে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, সাম আয়োনাইজেশন ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন এয়ার, যেটা আমি একটু আগে বললাম। এয়ারের আয়োনাইজেশন কিছুটা থাকবেই ডিউ টু কসমিক রে, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এবং রেডিও অ্যাক্টিভিটি। তিনটা কারণে তোমার এয়ারে কিছুটা আয়োনাইজেশন এফেক্ট আগে থেকেই থাকে। নর্মাল কন্ডিশনে তোমার এয়ারটা তোমার মানে কি বলবো, কন্ডাক্টরের আশপাশে যে এয়ারটা থাকে সেই এয়ারটাতে কিছুটা আয়নাস পার্টিকেল থাকবে, যে মানে কিছুটা ফ্রি ইলেকট্রনস, কিছুটা পজিটিভ আয়ন, কিছুটা নিউট্রাল মলিকিউলস, এগুলো থাকবে। এখন পটেনশিয়াল ডিফারেন্স যখন অ্যাপ্লাই করা হবে কোনো কন্ডাক্টরের ভিতরে, অবশ্যই এখানে একটা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট সেট আপ হবে এয়ারের মধ্যে। মানে একটা এয়ারের মধ্যে একটা পটেনশিয়াল যে অ্যাপ্লাই করা হলো, তার একটা ধাক্কা বা চাপ বা প্রভাব এয়ারের মধ্যে আসবে। এবং অবশ্যই এটার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে এই কন্ডাক্টর সারফেসের জন্য। এখন এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টের কারণে যে এক্সিস্টিং ফ্রি ইলেকট্রন গুলা থাকে, ঠিক আছে, যে এক্সিস্টিং ফ্রি ইলেকট্রন গুলা থাকে, তাহলে সেগুলোর মধ্যে একটা ভেলোসিটি বেড়ে যায়। যখন এই অ্যাপ্লাইড ভোল্টেজটা খুবই বেশি হয়, মানে যেটা পটেনশিয়াল গ্রেডিয়েন্টকে বাড়াতে সক্ষম হয়, এই ধরনের কেস হলে তোমার ফ্রি ইলেকট্রনের মুভমেন্ট আরো বেড়ে যায়। তাহলে এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা যদি এরকম হয় যে মনে করো 30 kV/cm ম্যাক্সিমাম ভ্যালু, এই ধরনের কেস যদি পৌঁছায়, তখন এই ভেলোসিটিটা যেটা পাওয়া যায় ফ্রি ইলেকট্রন থেকে, সেটা এনাফ, মানে এই ভেলোসিটিটা এনাফ যেটা নিউট্রাল মলিকিউলকে স্ট্রাইক করতে পারে উইথ সাফিসিয়েন্ট ফোর্স। যেটা হয়, এর ফলে যেটা হয়, তোমার এই ওখান থেকে তোমার কিছু ইলেকট্রন এদিক সেদিক সরে যায়। তো সরে যাওয়ার কারণে ফ্রি ইলেকট্রন তৈরি হয়। আর এই ফ্রি ইলেকট্রন যখন তৈরি হয়, তখন তারা আরো বেশি গতিশীল হয় এবং একে অপরের সাথে ঘর্ষণ হয়, নিউট্রন মলিকুলের সাথে সংঘর্ষ হয়। এই ফলে যেটা হয়, একটা টোটাল আয়োনাইজ অবস্থা তৈরি হয়। এবং এই অবস্থাটা আস্তে আস্তে অল্প থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, মানে কিউমুলেটিভ হারে। এবং এই ফাইনাল যে রেজাল্টটা দাঁড়ায়, যে ফাইনাল রেজাল্টটা হলো করোনা, যেটার ফলে ভায়োলেট গ্লো, হিসিং নয়েজ এবং ওজোন গ্যাস ফর্মেশন হয়। এটা মোটামুটি থিওরি, মানে করোনা ফর্মেশনের একটা থিওরি। এখন এই যে করোনা ফর্মেশন হয়, এর কি কি ফ্যাক্টর আছে, মানে যেটা করোনাকে ইফেক্ট করতে পারে। কিছু ফ্যাক্টর আছে যেগুলো করোনাকে এফেক্ট করতে পারে। যেমন একটা ফ্যাক্টর হলো অ্যাটমসফিয়ার। একটা করোনা যখন যেহেতু মানে কি বলবো, আয়োনাইজেশন অফ এয়ার সারাউন্ডিং এর কন্ডাক্টর যে এয়ার সারাউন্ডিং থাকে, তার আয়োনাইজেশনের কারণে যেহেতু করোনা ফর্ম হয়, সো অবশ্যই একটা খুব স্বাভাবিক একটা কথা যে অ্যাটমসফিয়ার ফিজিক্যাল স্টেট একটা ইম্পর্টেন্ট। অ্যাটমসফিয়ারটা কিরকম অবস্থায় আছে, বাস্তবে কেমন অবস্থা আছে, তা আসলে একটা ফ্যাক্ট। এই অ্যাটমসফিয়ারের উপর ডিপেন্ড করে করোনার হবে কি হবে না, হইলে কতটুকু ইন্টেন্সিটি থাকবে, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট। এখন যদি একটা ঝড়ো আবহাওয়া থাকে, স্ট্রমি ওয়েদার থাকে, তখন যেটা হবে, এই আয়নটা বেশি থাকবে, নর্মালের থেকে বেশি থাকবে, এবং অল্প ভোল্টেজই করোনা হওয়ার পসিবিলিটি থাকবে। এটা ডিপেন্ড, কারণ ওয়েদারের উপর একটা ফ্যাক্ট ডিপেন্ডেন্সি আছে এয়ার আয়োনাইজেশনে। আর এই এয়ার আয়োনাইজেশনের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে তখন সেক্ষেত্রে ওই যে ভোল্টেজ গ্রেডিয়েন্ট যে 30 kV/cm কথা বললাম, ওই পর্যন্ত যাওয়া লাগবে না, তার থেকে কমেও করোনা হওয়া সম্ভব। তারপর আরেকটা এফেক্ট আছে কন্ডাক্টরের সাইজ। কন্ডাক্টরের শেপ, কন্ডিশন, সাইজ, তার তার সারফেসটা কি রাফ, ইরেগুলার কিনা না স্মুথ, এগুলো আসলে অনেকগুলো ফ্যাক্টর তোমাকে কাজ করবে। যদি তোমার সারফেসটা যদি রেগুলার এন্ড রাফ হয়, তাহলে করোনার ফরমেশনটা আনইভেননেস হবে, মানে সিমেট্রিক্যাল হবে না, মানে কোথাও কম কোথাও বেশি, এরকম একটা ইস্যু দাঁড়াবে। তো এবং সাধারণত একটা স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের এই ইরেগুলার সারফেসই থাকে। সুতরাং আহ, দেখা যায় যে একটা সলিড কন্ডাক্টর থেকে বেশি করোনা ফর্ম করে। আরেকটা বিষয় হলো যে কন্ডাক্টরের মাঝখানে দূরত্ব, স্পেসিং। কন্ডাক্টরের মাঝখানে যদি স্পেসিং বেশি বড় হয় কম্পেয়ার টু ডায়াবেটিস, তাহলে সাধারণত করোনার ইফেক্ট হয় না। কিন্তু দেখা যায় যে লার্জ ডিস্টেন্স বিটুইন দ্য কর্নার যদি এটা হয়, তখন আবার ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস কন্ডাক্টর সারফেসে কমে ফেলে, যেটা
করোনাকে অ্যাভয়েড করতে সহযোগিতা করে। তাই বলে আবার বেশি দূরেও নেওয়া যাবে না। যে অনেক দূরে দিয়ে নিলাম তাহলে তোমার অনেক জায়গা লাগবে। সো তোমাকে একটা অপটিমাম ব্যালেন্সে আসতে হবে। আর আরেকটা হলো যে লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ তো অবশ্যই করোনা ইফেক্ট করে। কারণ এটার জন্য মেইন প্যারামিটারটা তো ভোল্টেজ। ভোল্টেজ যদি বেশি হয় তো স্বাভাবিকভাবে ভোল্টেজ গ্রেডিয়েন্ট বেশি। আর ভোল্টেজ গ্রেডিয়েন্ট বেশি হওয়া মানে করোনা ফরমেশনও বেশি। তো লাইন ভোল্টেজটা যদি কম থাকে বা কম থাকলে তো আবার আরেক দিক দিয়ে সমস্যা, আমাদের পাওয়ার ট্রান্সমিটার লস বেড়ে যাবে। তো একবারে কম না, এটা আসলে চেক এন্ড ব্যালেন্স করে এমন ভাবে তোমাকে সেট আপ করতে হবে যেন করোনা ফরমেশন না হয়। মানে ব্যাপারটা হলো তোমাকে অপটিমাম লাইন ভোল্টেজ দিতে হবে, কন্ডাক্টর ভালো হইতে হবে, কন্ডাক্টরের শেপ পজিশন তাদের স্পেসিংটা ভালো থাকতে হবে, মানে প্রপারলি দিতে হবে। তারপরে আশেপাশের অ্যাটমসফিয়ারও একটা তার ইফেক্ট আছে, সেটাও যদি ভালো থাকে। সেখানে সবকিছু মিলে যখন চেক এন্ড ব্যালেন্সেস যখন প্রপার অবস্থানে থাকে তখন আর করোনা সাধারণত হয় না। কিন্তু এর কোনো একটা যদি ব্যতিক্রম হয় করোনা ঘটার চান্স থাকে। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে যদি আমরা একটু বলি, যেমন ক্রিটিক্যাল ডিসরাপ্টিভ ভোল্টেজ, যেটা আমি অলরেডি বলছি যে এটা মিনিমাম মানে ফেজ নিউট্রাল ভোল্টেজ বলতে পারো, হ্যাঁ, যে ভোল্টেজে তোমার করোনা হয়। এখন এই ক্রিটিক্যাল ডিসরাপ্টিভ ভোল্টেজটা আসলে কিভাবে বের করে? যদি ফেজ থেকে নিউট্রাল ভোল্টেজ, মানে ফেজ টু নিউট্রাল ভোল্টেজ মিন্স ফেজ ভোল্টেজ। আমরা জানি থ্রি ফেজ সিস্টেমে দুই ধরনের ভোল্টেজ থাকে, ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ। তো আমি এখানে বলতেছি ফেজ ভোল্টেজ। এটা আসলে ডিপেন্ড করতেছে ফেজ ভোল্টেজ, নট লাইন ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজটা যদি ভি হয় এবং এটা তার কারণে যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে সেটা যদি জি হয়, তাহলে ফর্মুলা হলো জি গুলো ভি বাই আর লন ডি বাই আর, যেখানে তোমার আর হলো তোমার ইয়ে কি বলবো এটাকে, আর কে কি দিয়ে প্রকাশ করছে, কন্ডাক্টরের রেডিয়াস। হ্যাঁ, আরেকটা হলো ডায়ামিটার, আরেকটা হলো ডি, ডি ফোর সরি ডি ফোর স্পেসিংটা কত। সো এই ফর্মুলাটা আসলে এখানে ডিরাইভ করে নাই, এখানে সরাসরি জাস্ট সূত্র হিসেবে এখানে লিখছে। তো এইগুলা, এটার কোনো অঙ্ক তেমন একটা নাই, তবে অনেক সময় যেটা হয় এই ধরনের ছোট ছোট ফর্মুলা দিয়ে 2 নম্বরের ম্যাথ বা চাকরি পরীক্ষা 5 নম্বরের ম্যাথ চলে আসে। তো একটু বাসায় ফর্মুলাগুলো একটু প্র্যাকটিস করবো, যেহেতু ডেরিভেশন নাই এখানে আসলে কোনোভাবে এটার ব্যাখ্যা দেওয়া এই মুহূর্তে পসিবল না ইন এ সেন্স, কারণ এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছুই আবার সামনে নিয়ে আসতে হবে। সো আমি আবার অত ব্যাখ্যাতে যাচ্ছি না সময়টা সেভ করার জন্য। আচ্ছা, ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজটা হলো এটাও একটা যখন তোমার মিনিমাম যে ভোল্টেজের কারণে করোনা গুলো অ্যাপিয়ার্স হয় অল অ্যালং দা লাইন কন্ট্রাক্টরস, মানে এটা চোখে দেখা যায়। দেখো পার্থক্য আছে, দেখো একটা হলো ক্রিটিক্যাল ডিসরাপ্টিভ ভোল্টেজ যখন করোনা হয়, মানে হওয়া শুরু করে ক্রিটিক্যাল ডিসরাপ্টিভ ভোল্টেজে। আর ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজটা হলো করোনাটা পুরোপুরি দেখা যাচ্ছে সব লাইন জুড়ে, পুরা কন্ডাক্টর জুড়েই করোনা দেখা যাচ্ছে। এই ধরনের যে ভোল্টেজে ঘটনাটা ঘটে সেটা হলো ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। আর পাওয়ার লস তো করোনার কারণে যেহেতু এনার্জি লস হয়, এটা লাইট আকারে ডিস্ট্রিবিউশন হয়, হিট আকারে হয়, সাউন্ড আকারে হয়, কেমিক্যাল অ্যাকশনের কারণে হয়। সো যখন ওই ডিসরাপটিভ ভোল্টেজটা এক্সিড করে তখন পাওয়ার লসও হয়। তো পাওয়ার লসের ফর্মুলা হলো এটা। তো এখানে বেশ কয়েকটা ফর্মুলা আছে, বাট বই কোনো ম্যাথ হয়তো বা নাই। এগুলো অঙ্ক আসলে কাস্টম ম্যাথ আসে। তো এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে। এগুলো ম্যাথ খুবই সহজ, খালি টার্মিনোলজি গুলো জানতে হবে যে কোনটা কি দিয়ে প্রকাশ করে। আর তার প্রশ্ন থাকবে এরকম যে কতগুলো ডেটা দেওয়া থাকবে, একটা হয়তো আননোন থাকবে, সে আননোন ডেটাটা বের করতে হবে জাস্ট ফর্মুলা ইউজ করে। হয়তো ডাইরেক্ট ফর্মুলা দিয়েও ম্যাথ আসতে পারে, অথবা ফর্মুলাতে হয়তো এখানে মনে করো পি এর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, বা ডেল এর মান দেওয়া আছে, আর বা ডি যে কোনো একটা বের করতে বললো, অথবা আর ডি দেওয়া আছে, ভি বা ভিসি কিছু একটা বের করতে বললো। ঘুরে পেঁচা যেভাবে হোক ফর্মুলার ভিতরেই থাকবে, অন্য এরকম ফর্মুলা ইউজ করেই ম্যাথ আসবে। সো ওগুলা একটু বাসায় প্র্যাকটিস করবা। আসলে এই 3টা ফর্মুলা আসলে মুখস্থই করতে হবে, কিছু করার নাই। কারণ হলো এইটার ব্যাখ্যা আমাদের আসলে টপিকের আলোচ্য বিষয় না, কিন্তু জিনিসটা জানাটা হলো মেইন ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আমি এটা ফর্মুলা দিয়ে ম্যাথ করতে কেন বললাম, আমি পরীক্ষার জন্য হয়তো করতে মানা করতে পারতাম যেহেতু এটা ডেরিভেশনটা নাই। কিন্তু দেখা যাচ্ছে যে জব মার্কেটে যদি পরীক্ষা দিতে যাও, পাওয়ার সিস্টেম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। তো অনেক সময় এই বইয়ের এরকম ছোট ছোট টপিক থেকে কাস্টম ম্যাথ আসার একটা বিশাল চান্স থাকে, যেটা অনেকেই পারে না বা স্টুডেন্ট লাইফে পড়ে আসে না বিধায় ওইটা ওই সময়ও পড়ে না, স্কিপ করে যায়।
সো এটা সতর্ক করার জন্যই আমি এখন তোমাদেরকে এখন কষ্ট হইলেও ভবিষ্যতের কথা চিন্তা করে এটা একটু মনে রেখে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার আসি করোনার সুবিধা আর অসুবিধা। সুবিধা কি? করোনা তো আমরা এতক্ষণ সমস্যাই দেখে আসছি। এর আবার সুবিধা আছে কিনা সেটাই তো বিশাল প্রশ্ন। কিন্তু না, করোনারও কিছু সুবিধা আছে। যেমন যখন করোনা ফরমেশন হয় তখন এয়ারটা কি হয়? কন্ডাক্টরের পাশাপাশি সারাউন্ডিং এ যে এয়ারটা হয় ওটাও কন্ডাক্টিং হয়ে যায়। তখন এয়ারটা আর কি থাকে না? ইনসুলেটিং থাকে না। তো দেখা যাচ্ছে যে যদি আশপাশ কন্ডাক্টরের আশেপাশে এয়ারটাও যদি একটা কন্ডাক্টর হিসেবে কাজ করে ইনসুলেটরের পরিবর্তে, তাহলে ওই কন্ডাক্টরের ভার্চুয়াল ডায়ামিটারটা আসলে বেড়ে যায়। যতটুকু কন্ডাক্টরের নিজস্ব ডায়ামিটার আছে সেটা তো আছেই, তার সাথে পাশাপাশি এয়ার কন্ডাক্টরের পাশে দিয়ে এয়ারটাও যখন কন্ডাক্টর হয়ে যাচ্ছে, তখন ওইটাও এই ডায়ামিটারের সাথে এড হয়ে ওভারঅল ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে কন্ডাক্টরের। তো এই ইনক্রিজ ডায়ামিটারটা কি করবে? ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা দুইটা কন্ডাক্টরের মাঝখানে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা কমাবে। আরেকটা হইতে পারে তোমার করোনা রিডিউসেস দ্য এফেক্টস অফ ট্রানজিয়েন্ট প্রডিউসড বাই সার্জ। আমাদের সার্জ মানে কি? সার্জ মানে হলো হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যাওয়া, যেমন বজ্রপাতের ফলে যেটা ঘটে। বজ্রপাতের ফলে যেটা ঘটে, মুহূর্তের মধ্যে হঠাৎ করে অনেক বেশি ভোল্টেজ হয়ে যায়। এই হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যাওয়ার মানেটাকে বলে সার্জ। সো এই সার্জ ইফেক্টটা করোনা কমাইতে সক্ষম হয়, মানে করোনা মিটিগেট করতে হয়, মানে সক্ষম হয়। মানে সার্জ যদি থাকে আর করোনা যদি না থাকে, তাহলে যেটা ঘটতো যে সার্জের কারণে হাই ভোল্টেজ চলে আসতো, আর যেটা আমাদের এর সাথে কানেক্টেড যে বাসাবাড়ি লোড, কনজিউমার লোড বা অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে, প্রোটেক্টিং ডিভাইস গুলো থাকে, সবকিছুই মোটামুটি হ্যাম্পার হতো, ক্ষেত্র বিশেষে নষ্ট হয়ে যায়। যেটা আমাদের, আমরা তো যাতায়াত দেখি যে অনেক সময় আমাদের লাইনে যদি বজ্রপাত হয়, আমাদের বাসাবাড়ির বিভিন্ন ইনফ্লুয়েন্স নষ্ট হয়ে যাওয়ার রেকর্ড তো আছেই। এটার কারণটাই হলো সার্জ। সো এই সার্জ ইফেক্টটাকে যদি তুমি কমাইতে চাও, তো কমাইতে করোনা একটা ন্যাচারাল রেমেডি হিসেবে কাজ করে। সো আর এখন অসুবিধার কথা বলি। অসুবিধার কথা তো এতক্ষণ আমরা বলেই আসছি যে এনার্জি লস হয়, এফিসিয়েন্সি কমে, ওজোন গ্যাস প্রডিউস হয়, যেটার কারণে কি হয়? কন্ডাক্টরের মধ্যে করশন বা মরিচা পড়তে পারে ডিউ টু কেমিক্যাল অ্যাকশন। তারপরে এই যে কারেন্ট ড্র করে লাইনে ডিউ টু করোনা ইজ নন সাইনুসইডাল। আর আমরা নন সাইনুসইডাল কারেন্টকে আমরা এক্সপেক্ট করি না। আমরা সবসময় চাই আমাদের সব ধরো আমাদের ওয়েভটার জন্য, এসি ওয়েভটার জন্য সাইনুসইডাল হয়, সেটা আমরা সবসময় এক্সপেক্ট করি। বাট ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে করোনার কারণে কারেন্টটা হয়ে যাচ্ছে নন সাইনোসইডাল। আর নন সাইনোসইডাল যদি হয়, তাহলে ভোল্টেজ ড্রপ, মানে তোমার নন সাইনোসইডাল ভোল্টেজ ড্রপ হবে, যেটা একটা ইন্ডাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে। যদি ওই ট্রান্সমিশন লাইনের আশেপাশে কমিউনিকেশনের লাইন থাকে, যেমন টেলিফোনের লাইন বা ইন্টারনেটের লাইন, এই ধরনের কোনো লাইন যদি কাছাকাছি অবস্থায় থাকে, তখন এই নন সাইনোসয়েডাল ভোল্টেজ ড্রপের কারণে ওই লাইনগুলোতে ইন্ডাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে, মানে ওখানে একটা ভার্চুয়াল ইন্ডাক্টর তৈরি হবে ওটার সাথে, মানে শান্ট, মানে ওই ওটার দুইটার সাথে একটা ইন্ডাক্টরের কানেকশন তৈরি হবে, যেটা তোমার ওই লাইনগুলোকে ডিস্টার্ব করতে খুবই সহায়তা করে যদি ইন্ডাকটিভ ইফেক্ট তৈরি হয়। তাহলে এখন এই করোনা রিডিউস করার উপায় কি? দুইটা উপায় আছে। এই কন্ডাক্টরের সাইজ বাড়াও, আর হলো কন্ডাক্টরের স্পেসিং বাড়াও। তা আবার বাড়ানো মানে সাইজ বাড়ানো বা স্পেসিং বাড়ানো মানে এই না যে ইচ্ছা মতো বাড়াই দিলাম। এটা অবশ্যই একটা লিমিট আছে। সো এই যে লিমিটকে আর্টিফিশিয়াল লাইন সেটআপ করতে যাবা, যে জায়গায় লাইন বসাতে যাবা, সেই জায়গার আশপাশের অনেকগুলো ফ্যাক্ট এর উপর ডিপেন্ড করে। মনে করো ওই লাইনটা তার গাছের ভিতর দিয়ে যাচ্ছে কিনা, গাছের পাশে দিয়ে যাচ্ছে কিনা, আশেপাশে কয়টা লাইন আছে, তার পাশাপাশি লোকাল লাইনের সাথে কোনো ন্যাশনাল লাইন আছে কিনা, বা হাই ভোল্টেজের লাইন আছে কিনা, তারপরে ওর আশেপাশে ওয়েদার কেমন থাকে, তার সিনারিওটা কেমন, কেমন লোড লাগবে, কেমন ভোল্টেজ আসবে, ওখানে কেমন লস হবে, কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতেছো, কতটুকু জায়গা পাচ্ছ, অনেকগুলো তথ্য তোমাকে এখানে কনসিডার করতে হবে, করে তারপরে ওকে লাইন সেটআপে যাইতে হবে। সো এগুলো তথ্য করতে তার একটা ইফেক্ট হলো ওখানে করোনা ঘটার পসিবিলিটি আছে কিনা, করোনাকে রিডিউস করতে গেলে আমাদের কি কি মেজার নিতে হবে, এটাও তোমাকে ওখানকার সিচুয়েশন বেসে কেস স্টাডির মতো, তুমি মনে করো একটা এলাকায় লাইন সেটআপ করতে যাবা, ওখানকার সবকিছু তোমাকে ডেটা কালেক্ট করে একটা কেস স্টাডি করে
তোমাকে ডিসিশন নিতে হবে এজ এন ইঞ্জিনিয়ার যে তুমি কিভাবে লাইনটা সেট আপ করবা যেন করোনার ইফেক্ট না হয়। করোনা শুধু করোনার ইফেক্টই না, লাইন সেট আপ করতে গিয়ে তো আরো অনেকগুলো ইফেক্টই আসে, যেটা তো তোমরা অলরেডি দেখতেছো, সামনেও দেখবা। তো সবকিছু মিলে তোমাকে আসলে ডিসিশনে আসতে হবে। তো দিস ইজ কল্ড ইঞ্জিনিয়ারিং। একটা ইঞ্জিনিয়ারের রোল, টেকনিশিয়ানের কাজ হলো বসাই দেওয়া, দিতে হবে লাইন, বসাইতে হবে, ফিট করতে হবে, দিতে হবে। টেকনিশিয়ান এই পর্যন্তই, টেকনিশিয়ান কিন্তু এর বাইরে কিছুই বুঝবে না। একটা ইঞ্জিনিয়ারকে কিন্তু সবকিছুই বুঝতে হয়, যে ওখানে কিভাবে লাইন বসাবা, আন্দাজে বসাইলেই হবে না, ওখানে অনেকগুলো আসে সার্ভিস, অনেকগুলো প্যারামিটার তোমাকে হিসাব নিকাশ করে, অনেকগুলো কজ প্রবলেমস কি হইতে পারে, কোন অবস্থা কিরকম হইতে পারে, কখন কি সিচুয়েশন ঘটতে পারে, সব কিছু ডেটা অ্যানালাইসিস করে একটা অপটিমাম ডিসিশনে যাওয়া হলো ইঞ্জিনিয়ারের কাজ। যারা তোমরা এই ধরনের কাজে জব করবা ইঞ্জিনিয়ার হিসেবে, তাদেরকে তোমাকে এটা মাথায় রেখেই কাজ করতে হবে। এটাই আর কি, মানে এটাও এক ধরনের মনে করো যে ডক্টরের মতো আর কি। ডক্টররা কি করে, একটা রোগীর যখন বিভিন্ন ধরনের মেডিকেশন করে, তখন কিন্তু রোগীর শুধু সিমটমসটাই দেখে না, সিমটমস এর পাশাপাশি রোগীর আগে হিস্ট্রি, রোগীর বর্তমান কন্ডিশন, রোগীর পারিপার্শ্বিক অবস্থা, রোগীর অনেক একটা কমপ্লিকেটেড ডিজিজের ট্রিটমেন্টে যায়। তার এটার ফলে আর কোনো সমস্যা তার বডিতে হইতে পারে কিনা, কিছু হইতে পারে কিনা, কোন ওষুধ দিলে কিভাবে, কার সাথে কিভাবে কাজ করবে, ক্যালকুলেশন করে কিন্তু ফিজিশিয়ানরা করে। সো ইঞ্জিনিয়ারটা অনেকটা এরকমই। এটা তোমার মনে করো তুমি একটা প্রজেক্ট, এই প্রজেক্টে তুমি কাজ করতে যাবা, প্রজেক্টে কাজ করতে যাওয়া মিন্স এই তোমাকে সবকিছু কনসিডার করে তোমাকে ডিসিশনে আসতে হবে। সো এই জিনিসগুলা তোমার আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মানে এটা আয়ত্তে আসবে। তো এই জন্য আমাদেরকে এগুলো ভালো করে বুঝে পড়তে হবে, এই টপিক গুলা যেটা আমাদের, কারণ আমরা এখন এই পাওয়ার সিস্টেমে যে টপিক গুলো পড়তেছি, এগুলো সবগুলো জবের সাথে খুবই ডিরেক্টলি রিলেটেড। এবং এই প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা কনসেপ্টেই তোমার এই রিলেভেন্ট জব যদি করো, তাহলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এটা জানতেই হবে, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, এখন আমরা যে ম্যাথে প্রবলেম হলে, আচ্ছা ম্যাথ তো মনে হয় আছে, আমি খেয়াল করি নাই ওই ক্রিটিক্যাল ডিসরাপ্টিভ ওই সূত্র দিয়ে। সো কমপ্লিকেশন নাই, খালি নিউট্রাল ভোল্টেজ আর লাইন ভোল্টেজ √3 দিয়ে ভাগ গুণ, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এই মেইন ফ্যাক্টটা এই জায়গায়, এটা না বুঝতে কন্ডাক্টরের টাইপ আছে, কন্ডাক্টরের ক্লাসিফিকেশন আছে, সেটা তোমরা সামনে দেখবা। কন্ডাক্টরের ক্লাসিফিকেশন আমরা এখনো পড়ি নাই। সো ঠিক আছে, যার সাথে স্টিলের রেইনফোর্সমেন্ট আছে, এটা একটা কম্পোজিট ম্যাটেরিয়াল। এসিএস হলো একটা কম্পোজিট ম্যাটেরিয়াল, যেখানে ঠিক আছে, জি স্যার। এটার নাম কন্ডাক্টরের আরো অনেকগুলো নাম আছে, আর কি কি যেন নাম আছে, যেমন সিসি, বিসি, আহ কয়েক ধরনের আছে, আসলে খেয়াল নাই মোট। মানে বেশ কয়েক ধরনের কন্ডাক্টর আছে বিভিন্ন, এটা কন্ডাক্টর গুলোর ক্লাসিফিকেশন গুলো হয় ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। কন্ডাক্টর কি দিয়ে তৈরি, কি কি ম্যাটেরিয়াল তার ভিতরে ইনক্লুড আছে, সেটার উপর ডিপেন্ড করে কন্ডাক্টরের ক্লাসিফিকেশন হয়। এবং এক এক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ক্লাসিক কন্ডাক্টর এক এক ধরনের ফিচার বেয়ার করে। এটাও তোমাদের থিসিস বলো, তোমাদের রিসার্চ বলো, এটাও একটা রিসার্চ করার মতো ফিল্ড, যে কন্ডাক্টরের ম্যাটেরিয়াল ডিজাইন। মনে করো কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে একটা কন্ডাক্টর ডিজাইন করলে তার ইলেকট্রিক্যাল প্রপার্টিস কেমন থাকবে, তার মেকানিক্যাল প্রপার্টিস কেমন থাকবে, সে কেমন পারফর্ম করবে সিস্টেমের উপর, সেটা অ্যানালাইসিস করেও রিসার্চ করা যায় এবং এখানে পাবলিকেশন করাও সম্ভব।
এটা একটা বিশাল একটা রিসার্চ এরিয়া। বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইনকর্পোরেট করে এটার উপরে তোমরা কাজ করতে পারো। এটা চাইলেই সম্ভব। যা তোমাদের একটা থিসিসের আইডিয়াও দিয়ে দিলাম। আচ্ছা, এখন স্যাগ, ওভারহেড লাইনের স্যাগ, নামটা হয়তো কেউ শুনছো অথবা কেউ শুনো নাই, কিন্তু ঘটনা সবাই দেখছে। দেখো নাই এমন কোন ঘটনা কেউ নাই, তোমাদের ক্লাসের মধ্যে কেউ নাই এই ঘটনা দেখো নাই। কি জিনিসটা কি? তোমরা বিদ্যুতের পোলে বা বিদ্যুতের লাইনে রাস্তায় যখন বসানো থাকে, খেয়াল করে দেখবা দুইটা খুঁটির মধ্যখানে যখন তার পাস হয়, দুইটা তার একটু কিন্তু ঢেউ ঝুলানো থাকে। একবারে কিন্তু দুইটা খুঁটির মধ্যে তার কিন্তু স্ট্রেট লাইনে কানেক্টেড থাকে না, একদম সোজা স্ট্রেট লাইনে কানেক্টেড এরকম দেখবে না। দেখবা দুইটা জয়েন্টে একটা টাওয়ার বা একটা খুঁটি থেকে আর একটা খুঁটি পর্যন্ত যখন তারটাকে টানা হয়, তখন তারটা একটু হইলেও নিচের দিকে ঝুলানো থাকে, মানে একটু কার্ভ শেপে থাকে। এই কার্ভ শেপে থাকা জিনিসটা, এই কার্ভ শেপে রাখার যে যে ব্যাপারটা, এইটাই হলো স্যাগ, আর কিছু না। স্যাগ হলো ডিফারেন্স ইন লেভেল between the points of supports and the lowest point on the conductors called sag। তার মানে ধরো তোমার এরকম একটা টাওয়ার, এখানে একটা টাওয়ার, এখান থেকে এখানে তার এইভাবে কানেকশন দিছে। এখন এইটা হলো তার মনে করো কন্ডাক্টরের লোয়ার পয়েন্ট, আর এটা হলো টাওয়ারের পয়েন্ট। এই দুইটার মাঝখানে যে ডিফারেন্সটা তৈরি হবে দুইটা লেভেলের, এইটা যদি একটা লেভেল হয়, এটা যদি একটা লেভেল হয়, দুইটার মাঝখানে যে জিওমেট্রিক্যাল যে ডিফারেন্সটা হবে, এইটাকে বলতেছে স্যাগ। এখন এই স্যাগের আবার অনেকগুলো কাহিনী আছে, মানে উম আহ, মানে কি বলবো এটাকে, স্যাগের ডিটেলস আলোচনা আছে সামনে, সেটা আমি দেখাচ্ছি। স্যাগ আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর, মানে এখানেও আবার হিসাব চলে আসবে। এক ধরনের হিসাব আসবে, আমি বলি তুমি তার বসাচ্ছ, ইঞ্জিনিয়ার হিসেবে ডিরেকশন দিলে টেকনিশিয়ানকে এইভাবে তার, একটা তার থেকে একটা খুঁটির মধ্যে এত মিটার তার তুমি টানতে বললা, কারণ কতটুকু তার টানতে বলবা তুমি, কতটুকু স্যাগ রাখবা তার উপরে ডিপেন্ড করতেছে কতটুকু তার তুমি টানতে বলবা তাকে। এখন এটাও আবার একটা হিসাবের বিষয় চলে আসে, যে আমি কতটুকু তার এখানে টানতে বলবো, আমি কতটুকু স্যাগকে অ্যালাউ করব, কি ধরনের স্যাগ অ্যালাউ করব। হ্যাঁ, এটাও তোমাদের একটা ডিজাইনের মানে কনসিডারেশন। যাই হোক, আমরা সামনে যাই, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবো কিভাবে এই জিনিসগুলা কনসিডার করতে হয়। সেটা হলো, এই ফিগারটা দেখে খেয়াল করো, ফিগারটাতে খেয়াল করো, ও হলো কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্ট, এ আর বি হলো আপার পয়েন্ট, দুইটার মাঝখানে যে ডিফারেন্সটা এটাকে বলতেছি আমরা স্যাগ। আবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, দুই দুই ফিগার 2 তে, এখানে ও তার নেগেটিভ পয়েন্ট, কিন্তু বি দেখো উপরের দিকে ঝুলানো। এরপরে কি ঘটনা ঘটছে এটা আর এখানে দেওয়া নাই, কিন্তু এই ও পয়েন্ট যেটা লোয়েস্ট পয়েন্ট হিসেবে কাউন্ট করতেছি, সেখানে একটা স্পর্শক আছে, ট্যানজেন্ট আছে, যেটাকে আমরা বলতেছি টি নট। এটাকে সারফেস টেনশন বলে। টি নট দিয়ে সারফেস টেনশন মানে এই ও পয়েন্টে বরাবর একটা ট্যানজেন্ট আঁকলে ও ও যে মানে এই পয়েন্টে সে যে প্রেশার টেনশনটা অনুভব করে, টেনশন মানে আহ, চাপটা অনুভব করে, সেই চাপটাকে আমরা বলতেছি সারফেস টেনশন। তো যাই হোক, তো এই টেনশনটা বিভিন্ন পয়েন্টে আঁকা সম্ভব, বিভিন্ন পয়েন্টে তোমার তারের বিভিন্ন পয়েন্টে তোমার স্পর্শ এঁকে বিভিন্ন পয়েন্টে টেনশন বের করা সম্ভব। তবে লোয়েস্ট পয়েন্ট যেটা তারের, যেটা লোয়েস্ট পয়েন্ট, সেই লোয়েস্ট পয়েন্টের টেনজেন্টটা হরিজন্টালি কাজ করে। অন্য পয়েন্টে যদি তুমি টেনজেন্ট আঁকো, অন্য স্পর্শ যে কোনো ও পয়েন্ট ব্যতীত অন্য কোনো পয়েন্টে যদি তুমি স্পর্শক আঁকো, তার সাথে দেখবা যে এটা হরিজন্টাল না। একমাত্র লোয়েস্ট পয়েন্টের যে টেনজেন্টটা আঁকা হয়, এই টেনজেন্টটাই থাকে তোমার হরিজন্টাল বরাবর। দ্যাট মিন্স এইটার মাধ্যমে তুমি হরিজন্টাল কম্পোনেন্ট বের করতে পারো। যে হরিজন্টাল কম্পোনেন্ট যেটা তৈরি হয়, এই সারফেসের যে টেনশনটা যেটা হরিজন্টাল দিকে থাকে, এই তোমার এইটা হয় কনস্ট্যান্ট, মানে এই টেনশন, সারফেস টেনশনের যে হরিজন্টাল কম্পোনেন্টটা থাকে, এই হরিজন্টাল কম্পোনেন্টটা পুরো তার জুড়েই সেম থাকবে, মানে এই টেনশনের মানটা সেম থাকবে। এটা একটা বিষয়। আচ্ছা, এখন সামনের দিকে যদি আগাই, কিভাবে আমরা স্যাগ ক্যালকুলেশন করব।
এখানে ক্যালকুলেশন করার জন্য 3টা কেস কনসিডার করা হয়েছে। একটা হলো যখন সাপোর্টস লেভেল আর ইকুয়াল, মানে দুই দিকে টাওয়ারের হাইট সমান। আরেকটা হইতে পারে দুইটা টাওয়ারের হাইট সমান না, একটা উপরে একটা নিচে, যেটা তোমাদের ক্যাম্পাসে বিদ্যমান। পাহাড়ের উপর একটা খুঁটি আছে, একটা নিচে একটা খুঁটি আছে, এরকম যদি হয় সেটা একটা ওয়ে হইতে পারে। আর এরপরে এই দুইটা কেসের উপরে আরেকটা জিনিস আছে, এর উপর বাতাস এবং আমাদের দেশে তো বরফ পড়ে না, কিন্তু বিদেশে তো বরফ পড়ে, তাহলে এই বরফের কোনো ইফেক্ট আছে কিনা স্যাগের উপর, সেটাও আমাদের কনসিডার করতে হবে। এই হলো ক্যালকুলেশনের বিভিন্ন কেস। তারপর শুরুতে যখন কনসিডার করি একদম ফ্ল্যাট কেস, যেটা যে দেখতে পাবো আমরা দুই দিকে টাওয়ার হাইট সমান, দুইটা সমান সমান উচ্চতার হাইট থেকে দুইটা পয়েন্ট থেকে তারকে কানেক্ট করা হয়েছে, এবং তারটাকে কানেক্ট করা হওয়ার কারণে এই ফিগারটা দেখো, এই ফিগারটাতে কি দেখা যাচ্ছে, এ পয়েন্টে একটা টাওয়ার আছে, বি পয়েন্টে একটা টাওয়ার আছে, দুইটার হাইট সমান। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একটা তার কানেক্ট করা হয়েছে, যার লোয়েস্ট পয়েন্ট হলো ও, এবং ও থেকে যে ট্যানজেন্ট আঁকা হয়েছে সারফেস টেনশন, সেটা হলো হরাইজন্টাল সারফেস টেনশন। এখন দুইটার মাঝখানে যে ডিফারেন্স, এই ডিস্টেন্সটা হলো এল, মানে আমি এল মিটার তারকে জোড়া দিছি। এখন এল মিটার যদি তারকে জোড়া দিই এবং দুই পাশের হাইট যদি সমান থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার লোয়েস্ট পয়েন্টটা ক্রিয়েট হবে তার ঠিক মাঝামাঝিতে, মানে L/2 দূরত্বে। এর কারণটা হলো দুই পাশের টাওয়ারের হাইট সমান। টাওয়ারের হাইট যদি সমান না হতো তাহলে কিন্তু এটা কখনোই পসিবল হতো না। এটা কিন্তু তোমার জ্যামিতির ভাষাতেই বোঝা যাচ্ছে যে দুইটা সমান হাইটের দৈর্ঘ্যের টাওয়ার থেকে যদি একটা এল দৈর্ঘ্যের তারকে ঝুলাই দেওয়া হয়, তাহলে তার লোয়েস্ট পয়েন্ট হবে তার টোটাল লেংথের অর্ধেক, দ্যাট মিনস L/2 তাহলে এই মাঝখানের পয়েন্টটাকে, মাঝখানে যে পয়েন্টটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি L/2 দূরত্বে। এখন আমরা আরবিট্রারি একটা পয়েন্ট ধরি, যেটাকে ধরতেছি পি, যে কোনো জায়গায় পয়েন্ট ধরতে পারি, সেটা ও বাদে আর কি, মানে ও বাদে যে কোনো একটা পয়েন্ট ধরলাম, পি। এবং এই পি যদি হয় তোমার মনে করো একটা পয়েন্ট, যেটা তোমার দেখো সারফেসের, টাওয়ারের সারফেস থেকে ওয়াই পরিমাণ উপরে অবস্থিত। এখন এই পি থেকে ও পয়েন্ট পর্যন্ত যদি আমরা ধরি দূরত্ব এক্স, তাহলে ওপি অংশের জন্য তারের ওপি অংশের জন্য তার যে ভরকেন্দ্র, সে ভরকেন্দ্রটা আমরা পাবো মাঝখানে। যেহেতু পুরা তারটা একটা ইউনিফর্ম অবস্থায় আছে, সুতরাং তার ভরকেন্দ্রটা অবশ্যই মাঝখানেই থাকবে। তাহলে আমরা যদি ওপি সেগমেন্টও যদি চিন্তা করি, যেহেতু তারটা ইউনিফর্ম, সো ওপি সেগমেন্টের ভরকেন্দ্রটাও থাকবে মাঝখানে, যেটা দূরত্ব হবে x/2। আর এটার ভর নিচের দিকে যে ভরটা, ফোর্সটা কাজ করতেছে, মানে যে ইয়েটা কাজ করতেছে, টর্কটা কাজ করতেছে, সেটা হলো W/x। W হলো তার ওয়েট, আর x হলো তার মানে ডিস্টেন্স, যেটা আমরা এটা আমরা স্থিতিবিদ্যায় বা ফিজিক্সে আমরা এটা পড়ে আসছি, এটা ফিজিক্সের কনসেপ্ট। তো যাই হোক, এখন এই যদি হয় সিনারিও, তাহলে আমরা ধরে নিলাম এল ইকুয়াল টু লেংথ অফ স্পান, ডাব্লিউ ইকুয়াল টু ওয়েট পার ইউনিট লেংথ অফ কন্ডাক্টর, এবং টি ফর টেনশন। ওকে, এখন আমাদের এই বর্ণনা করা শেষ, আমি যা যা বললাম। এখন কি দাঁড়ায় জিনিসটা আসলে, কি দাঁড়ায়? জিনিসটা যেটা দাঁড়ায় সেটা হলো যে, এই যে দেখো, ইকুয়েটিং দ্য মোমেন্টস অফ অ্যাবাভ টু ফোর্সেস এট ও, উই গেট Ty ইকুয়াল টু Wx ইন্টু x/2। খেয়াল করে দেখো তো তাই হয় কিনা। Ty ইন্টু Wx ইন্টু x/2, বিষয়টা এরকম হয় কিনা খেয়াল করে দেখো। মোমেন্ট অফ, যে মোমেন্টে ক্যালকুলেশন করার শর্তটা কি? শর্তটা হলো তোমার কোন একটা পয়েন্টে যে টেনশন বা ফোর্স কাজ করতেছে, সেটা তোমার কি ধরনের ডিস্টেন্স নিয়ে কাজ করতেছে। মানে দেখো, জিনিসটা একটু খেয়াল করে দেখো, এটা আসলে এখানে আসলে স্ট্যাটিক্স, মানে তোমার মনে করো স্থিতিবিদ্যা লুকায় আছে। ও পয়েন্টের জন্য তুমি যদি হিসাব করো, ও পয়েন্টের সারফেস টেনশন হলো টি, তার মানে ফোর্সটা, তার টেনশনটাকে যদি আমরা ফোর্স হিসেবে চিন্তা করি, তাহলে এদিকে যাচ্ছে টি, তাহলে টিটা যাচ্ছে হরাইজন্টাল বরাবর। তাহলে অবশ্যই তার ডিস্টেন্সটা ক্যালকুলেট করার জন্য, যেটা আমরা বলতেছি ফোর্স ইনটু ডিস্টেন্স, যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, ফোর্স ইনটু ডিস্টেন্স যদি সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে টি যদি হয় হরাইজন্টাল বরাবর, অবশ্যই তার ডিস্টেন্স পারপেন্ডিকুলারে থাকতে হবে। সো ও পয়েন্টের জন্য আমাকে ডিস্টেন্স চিন্তা করতে হবে ওয়াই।
দ্যাটস ওয়াই টি ইনটু ওয়াই। আবার এই এই পাশেরটার জন্য মানে এই ওপির মাঝখানের যে পয়েন্টটা, এই পয়েন্টের জন্য যদি আমাকে ফোর্স মোমেন্ট ক্যালকুলেট করতে হয়, তাহলে এইটার জন্য এখানে ফোর্সটা হলো ডাব্লিউ ইনটু এক্স, যার জন্য তার পারপেন্ডিকুলারে তার ডিসটেন্সটা হলো এক্স বাই টু। সেই জন্য WX into x by 2 এবং এটা অবশ্যই কি হবে? ২ টা সমান হবে। সমান হইতেই হবে। সমান যদি না হয় তাহলে কখনোই OP সেগমেন্টটা ইউনিফর্ম বা সিমেট্রিক থাকবে না। OP ফরম্যাটটা আমরা যেহেতু বলতেছি সিমেট্রিক, তাহলে অবশ্যই O পয়েন্টের হিসাবকৃত মোমেন্ট আর OP র মাঝখানের পয়েন্টে হিসাবকৃত মোমেন্ট অবশ্যই সমান হইতে হবে। দিস ইস দ্য ফিজিক্স অ্যান্ড দিস মাস্ট বি হ্যাপেন। এটা রুলস। এটা হইতেই হবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা y এর মানটা পেয়ে যাব। যে এই P পয়েন্টের এই উচ্চতা যে পয়েন্টে P পয়েন্ট আমরা ধরছি, সেই পয়েন্টের যে উচ্চতা y, সেই y টা আমরা এই ফর্মুলার মাধ্যমে পেয়ে যাব। এখন একই জিনিস সেম ভাবে যদি আমরা maximum dip বা sag is represented by the value of y at the either at supports A and B. এখন যদি সাপোর্ট A বা টাওয়ার A তে যদি চিন্তা করি, যেখানে x এর মানটা হবে L/2, y হবে S, মানে আমরা এখানে ছোট একটা পোরশনের চিন্তা করে ক্যালকুলেশন করে একটা ফর্মুলা বের করে নিছি। যে এই ফর্মুলাটায় আমরা এখন বৃহৎ আকারে A অথবা B পয়েন্টে কাজে লাগাবো। এখন যদি আমরা A পয়েন্টে কাজে লাগাই, সেম থিওরি সেম ভাবে যদি আমরা কাজে লাগাই, তাহলে যেটা পাবো তোমার এখানে তোমার A পয়েন্টের জন্য x এর মান হবে কত? আমরা এখানে ধরছি x, যেটা আমরা টোটাল ডিসটেন্স A পয়েন্টের জন্য এটার ডিসটেন্সটা হবে L/2। সো x = L/2। আর এ পয়েন্টের ক্ষেত্রে তোমার বা বি পয়েন্টের ক্ষেত্রে তোমার হাইটটা কত? এখানে ওয়াই না, এখানে হাইটটা হলো এস। তাহলে ওয়াই এর জায়গায় বসবে এস। তাহলে ওয়াই ইকুয়াল টু এস আর এক্স ইকুয়াল টু L/2। এইভাবে যদি বসানো হয় তাহলে যে সারফেস টেনশনটা পাওয়া যাবে সেটা হলো এস সমান সমান এই যে ওয়াই এর জায়গায় বসাবো, উপরের ইকুয়েশনে ওয়াই এর জায়গায় বসাবো এস, আর ডাব্লিউ তো ডাব্লিউ থাকবে, এক্স এর জায়গায় বসাবো L/2, টি আকারেই থাকবে। দ্যাট মিনস স্যাগ S equal to WL square divided by 80. That means তুমি যখন দুইটা টাওয়ারের ইউনিফর্ম হাইটের দুইটা টাওয়ারের মাঝখানে যখন তুমি তারটাকে রিপ্লেস করবা বসাবা, তাহলে কতটুকু তারকে নিচের দিকে ঝুলাইতে হবে সেটা ডিপেন্ড করবে তারের ওয়েট কতটুকু, দুই তারের লেন্থ কতটুকু এবং তারের সারফেস টেনশন কতটুকু। এই ৩ টা প্যারামিটার যদি ক্যালকুলেট করে এই ফর্মুলাতে বসাও, বসানোর পর যে মানটা আসবে, এই মানের হাইট, এই মানের মানে কি বলবো, টাওয়ারকে তোমাকে কনসিডার করতে হবে। অথবা উল্টাভাবে যদি চিন্তা করো, মনে করো টাওয়ার আগে বসাই ফেলছে, তাহলে এস আগে থেকে জানো, সেক আগে থেকেই জানো। তাহলে কতটুকু লেংথ, দুইটা টাওয়ারের মাঝখানে কতটুকু তার তুমি দিবা, কতটুকু তার তুমি দিতে পারবা সেটা হিসাব করার জন্য, মানে এল এর মান কত হবে সেটা যদি হিসাব করতে চাও, যে তারটা তোমাকে প্রোভাইড করেছে সেই তারটার ওয়েট কত পার ইউনিট লেংথে সেটা তোমাকে জানতে হবে, এবং সে কতটুকু টেনশন সারফেস প্রোভাইড করে সেটা তোমাকে ডাটা শিট থেকে দেখতে হবে। দেখে তুমি যখন এই ফর্মুলাটা বসাবা, বসায় দেখতে বুঝতে পারবা যে আমার এত মিটার ডিস্টেন্সের একই হাইটের এই দুইটা টাওয়ারের মাঝখানে আমি এত মিটার তার দিলে আমি সেফ জোনে অপারেট করতে পারবো। সো এটা তোমার একটা প্রজেক্টের ওয়ার্কশিটের মতো একটা ফর্মুলা হিসেবে কাজ করবে, যেটা দিয়ে তুমি কতটুকু তার দুইটা টাওয়ারের মাঝখানে সেট আপ করতে পারবা সেটা তোমাকে বুঝতে সহযোগিতা করবে। এই ধরনের প্রমাণ কিন্তু পরীক্ষাও আসে। আচ্ছা, স্যার তারের টেনশন যেটা ওইটা কি মানে দেয়া থাকে প্রতি এটা দেওয়া থাকে। কন্ডাক্টরের জন্য? এটা কন্ডাক্টরের ওই যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, সেই ম্যাটেরিয়ালের প্রপার্টিস থেকে এটা দেওয়া থাকে। আর যদি দেওয়া না থাকে, টেনশন বের করার আলাদা ফর্মুলা আছে, সেটা এখানে আলোচনা করে নাই আরকি। কিন্তু সাধারণত জানা থাকে এটা। জি আচ্ছা। স্যার। তার এখন যদি আনইকুয়াল লেভেল হয়, যেটা তোমাদের ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটছে আরকি। তোমাদের ইউনিভার্সিটিতে তো আসলে সমতল জায়গা খুঁজে পাওয়া, মানে খুঁজে পাওয়া যায় কিন্তু খুব বেশি বেশি এলাকা জুড়ে না আরকি। রাস্তার রাস্তার অংশটুকু বাদ দিলে। তাও মেক্সিমাম রাস্তাও উঁচা নিচা জায়গা আছে। যাই হোক, এখানে হিলি রিজিয়নে টাওয়ার যখন সেট আপ করা হয়, তখন একটা টাওয়ার দেখা যাবে নিচে আছে, আরেকটা টাওয়ার একটা পাহাড়ের উপরে আছে। তখন ২ টা টাওয়ারের মধ্যে তারটাকে কানেক্ট করতে হয়। তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে সারফেস লেভেলটা সমান না থাকার কারণে টাওয়ারের হাইটটা সারফেস লেভেল থেকে কম বেশি হয়। আর যখন কম বেশি হয়, তখন ২ টার মাঝখানে যখন তার সেটআপ করা হয়, তখন তার লোয়েস্ট পয়েন্টটা আর মাঝখানে থাকে না।
যেটা আমরা আগের ক্ষেত্রে দেখছিলাম। লোয়েস্ট পয়েন্টটা আগের জায়গায় থাকে না, এবং লোয়েস্ট পোস্টটা সরে যায়। এখন কতটুকু সরে যায়, কোথায় পাওয়া যাবে, এটা আসলে তুমি আগে থেকে বলতে পারবে না। আগেরটার ক্ষেত্রে বলা গেছে, কারণ আগেরটার ক্ষেত্রে সিচুয়েশনটা ছিল ইউনিফর্ম। সো ইউনিফর্ম সিচুয়েশনের কারণে তোমার এটা গেস করা গেছে যে এটা মাঝখানেই থাকবে ও পয়েন্টটা, কিন্তু এই ক্ষেত্রে ও পয়েন্ট যে মাঝখানে থাকবে এমন কোনো গ্যারান্টি নাই। সো এইটার জন্য আমাদেরকে ফিগারটাকে আমরা একটু মডিফাই করে চিন্তা করতে হবে। ধরো এই 8.25 ফিগারটা একটু ঠান্ডা মাথায় দেখো, এই ফিগারটার মধ্যে আসলে কি কি আছে, কি কি প্যারামিটার আছে। বাম পাশে এ টাওয়ার, ডান পাশে বি টাওয়ার। বি টাওয়ারটা একটু উপরের দিকে, এ টাওয়ারটা একটু নিচের দিকে। এবং আমরা ধরে নিছি ও পয়েন্টটা যে জায়গায় ইন্ডিকেট করেছে ওই জায়গায় তার লোয়েস্ট পয়েন্ট পাওয়া গেছে। আসলে ফিগার আঁকলে তো বোঝা যায় কোন জায়গায় লোয়েস্ট পয়েন্ট, তো সেই অনুযায়ী ও পয়েন্টটা সেট আপ করা হয়েছে। এখন এই ও পয়েন্টের সাপেক্ষে এই টাওয়ারের হাইট বা এই টাওয়ারের মাথা পর্যন্ত যে দূরত্ব সেটা হলো S1। আবার এই পাশে বি টাওয়ারের সাপেক্ষে যদি চিন্তা করো, এই বি টাওয়ারের মাথা পর্যন্ত দূরত্ব হলো S2। এখন এই S1 আর S2 দেখা যাচ্ছে যে S2 বড়, S1 ছোট। তো S1 যখন ছোট, S2 যখন বড়, এখন S1 বরাবর যদি একটা ডট ডট লাইন আঁকা হয় তোমার বি পয়েন্ট বি টাওয়ার পর্যন্ত, তাহলে দেখা যাচ্ছে যে S1 থেকে S2 কতটুকু বড়। S1 থেকে S2 H পরিমাণ বড়, মানে S2 থেকে S1 এর ডিফারেন্সটা হলো H। এবং এ পয়েন্ট থেকে ও পয়েন্টটা কোথায় ক্রিয়েট হয়েছে এটা একটা ফ্যাক্ট। এ টাওয়ার থেকে ও পয়েন্টটা ক্রিয়েট হয়েছে x1 দূরত্বে, আবার বি টাওয়ার থেকে ও পয়েন্টটা তৈরি হয়েছে x2 দূরত্বে। যদিও আলটিমেটলি তারের লেন্থ কিন্তু এলই আছে, এটা আর চেঞ্জ করে নাই, কিন্তু ও পয়েন্টের ডিফারেন্স চেঞ্জটা L/2 আর থাকে নাই, সেক্ষেত্রে x1 আর x2 বসানো হয়েছে। সো আমরা নর্মালি যদি চিন্তা করি, যে y ইকুয়াল টু wx স্কয়ার বাই 2t, এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা চিন্তা করি, তাহলে এই পাশের S1 যে সেটটা, এর জন্য যদি আমরা ফর্মুলা বসাই, তাহলে এটার জন্য বসবে wx, x এর জায়গায় কি বসবে x1, S1 ইকুয়াল টু wx1 স্কয়ার ডিভাইডেড বাই 2t। আর এই পাশের সেট যেটা S2, এটার জন্য বসবে wx2 স্কয়ার ডিভাইডেড বাই 2t। আবার আমরা জানি x1 প্লাস x2 ইকুয়াল টু l। এই যদি হয় কন্ডিশন, তাহলে আমরা খুব ইজিলি এখান থেকে কি করতে পারি, s2 মাইনাস s1 করলাম। s2 মাইনাস s1 মানে কি, দুইটা ইকুয়েশনকে বিয়োগ করলাম। দুইটা ইকুয়েশনকে যদি বিয়োগ করি তাহলে w/2t কমন নেওয়া যায়, x x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার লেখা যায়। আবার s2 মাইনাস s1 কিন্তু h, সেটা আমরা পরে লিখবো। তাহলে এই x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার যদি চিন্তা করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো সেটাই হয়েছে x2 প্লাস x1 ইন্টু x2 মাইনাস x1। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে x2 প্লাস x1 আবার l, মানে দুইটা যোগফল কিন্তু আমরা l জানি টোটাল লেন্থ। তাহলে এটার মান বসাই দাও, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে h2 মাইনাস s1 ইকুয়াল টু wl/2t ইন্টু x2 মাইনাস x1। আবার আমরা জানি s2 মাইনাস s1 মানে হলো h। সো h সমান সমান কি দাঁড়াচ্ছে wl/2t ইন্টু x2 মাইনাস x1। সো এটাকে যদি আমরা এখন রিফর্ম করি, মনে করো x2 মাইনাস x1 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 2th ডিভাইড বাই wl। সো এখন এই ইকুয়েশন 2 আর মনে করি যে ইকুয়েশন 1 এর যে x1 প্লাস x2 ইকুয়াল টু l আছে, দুইটাকে যদি আমরা সলভ করি, তাহলে x1 এর মানও পাবো, x2 মানও পাবো, যেটা আমাদের ডিটারমিনেন্ট। স্যার শোনা যাচ্ছে না স্যার? স্যার সাউন্ড সাউন্ড আসতেছে না। দুর্জয় একটু অপেক্ষা করে, এত পড়াশোনা করে কি করবে? মিউট করে রাখতে। ও ভাই পড়াশোনা করতেছি। স্যারেরটা মেবি মিউট হয়ে গেছে, স্যার আছে ক্লাসে। নেটওয়ার্ক প্রবলেম। আসবে আসবে, ধৈর্য ধরে কথা সবাই। কথা শোনা যাচ্ছে?
জি স্যার, তো এখন মাঝখানে কাটে গেছিল। স্যার হ্যাঁ, এখন পর্যন্ত মাঝখানে মাঝখানে শোনা যায় নাই। আচ্ছা কতটুকু পর্যন্ত শোনা গেছে একটু বলো তো আমাকে? স্যার স্যার X1 আর X1 X2 X2 এর মান এই ডেরিভেশনটা কি বুঝছিলা? জি স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে। মানে x1 এর মান আর x2 মান বের করে যে আমি এক্সপ্লেন করছি এটা কি শোনা গেছে? জি স্যার। আচ্ছা ঠিক জি আছে। স্যার তাহলে এবার আসি উইন্ড আর আইস নাই। এরপর আর তেমন কিছু বলি নাই। উইন্ড আর আইস লোডিং এর ইফেক্ট যদি আমরা হ্যাঁ বলো। স্যার স্ক্রিনের মাঝখানে কালো একটা কি পুরো স্ক্রিনটা স্যার মাঝখানে একটা কালো একটা ছবির মতো চলে আসছে। জাস্ট এ মিনিট। এখন স্যার ঠিক আছে। এখন ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা চিন্তা করি এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম সেই আলোচনাটাতে যেটা ছিল ২ টা কেস। একটা কেস ছিল ল্যান্ডে সমান ফ্ল্যাট অংশে ২ টা টাওয়ার বসাইছি, তার মাঝখানে কানেক্ট করছি। আরেকটা কেস ছিল পাহাড়ের এই উপরে আর পাহাড়ের নিচে আমরা তার বসাবো। এখন সবই ঠিক আছে, সবই মানলাম। কিন্তু এখানে শুধু তার বসাইলেই শেষ না। এখানের আশেপাশের ওয়েদারটা কেমন সেটাও একটা বিষয়। স্পেশালি বাতাস। বাতাসের সমস্যা তো পৃথিবীর সব জায়গায়ই আছে। এটা নাই এমন কোনো জায়গায় নেই। হয়তো সব দেশে বরফ পড়ে না। আর শীতকালে শীত প্রধান দেশে হয়তো বরফ পড়ে। আমাদের দেশে হয়তো পড়ে না। কিন্তু বাতাসের প্রবলেম সব জায়গায় আছে। কোথাও কম আবার কোথাও বেশি। সেটা হলো ভিন্ন আলোচনা। কিন্তু বাতাসের প্রবলেম থাকবেই। সো এই আইস বা বাতাস এই ধরনের ইফেক্ট যদি চলে আসে তখন আসলে কি, কি বাড়তি জিনিস আমাকে মাথায় রাখতে হবে? এটা হলো মেইন আলোচনা এখানে। তো এখানে কোনো ডেরিভেশন এ যাবে না। এখানে জাস্ট বাড়তি জিনিসগুলো এড করে দিছি। কি, কি কোথায় কি, কি খেয়াল রাখতে হবে। আমাদের এখানে যে বাড়তি ব্যাপারটা চলে আসবে বাতাস বা বরফের কারণে সেটা হলো তারের ওজনে। যেটা আমরা নরমালি ডাব্লিউ দিয়ে হিসাব করে আসছি এতক্ষণ, সেই ওজনের ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে তারের ক্ষেত্রে। তখন আর এই ওজনটা আগের মতো ওয়েট ডাব্লিউ হিসাব করলে বা ডাব্লিউ যেটা আগে ছিল সেরকম ডাব্লিউ থাকবে না। এখন স্যার বৃষ্টির ক্ষেত্রেও কি সেম জিনিস হয়? বৃষ্টিতে তো সমস্যা নাই। কিন্তু বৃষ্টির মধ্যে যদি বাতাস থাকে, মানে তারটাকে নাড়াবে যেই জিনিস, বৃষ্টির পানি তো তারকে নাড়াইতে পারে না। তারকে নাড়াইতে পারে কি, কি জিনিস? মনে করো বাতাস। আর কি হইতে পারে? বরফ কেন বললাম? বরফ তো তারের উপর জমে যায়। বরফটা যখন পড়ে তখন তারের উপরে বরফটা জমে তারটা কি হয়ে যায়? লেয়ার তারটাকে ঢেকে ফেলে। ঢেকে ফেলে তখন তো বরফের ওজনটা তারের সাথে এড হয়ে যায় না? আবার জি যদি স্যার। বরফও পড়লো, তার মধ্যে ঝোড়ো বাতাসও আসলো, তার মানে বরফ সহ তারটাকে বাতাস নাড়াচ্ছে। মানে কেসটা আবার আরেক ডিগ্রি উপরে উঠে যাচ্ছে। দ্যাট মিনস আ ওয়েট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তারের ওয়েটটা স্যার কিন্তু নরমালি থাকছে না। বলো। স্যার বৃষ্টি যখন ঝড়ো বাতাসের সাথে আ পড়ে তখন ওই যে বৃষ্টির ফুটার একটা আলাদা ফোর্স থাকে না? একটা আলাদা ভার যোগ হয় না? ওইটা কি কোনো সমস্যা ওই করবে? ফোর্সটা ওইটা বাতাস, ওইটা বাতাসের হিসাবে কনসিডার হয়। ওটা আলটিমেটলি কি হয়? ওই ফোর্সটা কেন আসে? বাতাসের কারণেই তো আসছে। আ যেমন আলটিমেটলি স্যার ঝড়ো বাতাসে যখন আমরা দাঁড়াই তখন আমাদের শরীরে যেমন ফোর্স এইটাই তো আসে বলা হচ্ছে। বৃষ্টি এইটাই তো বলা হচ্ছে। মানে বৃষ্টির মধ্যে থাকলে স্যার তার থেকে একটু বেশি ফোর্স অনুভূত হয় ওইটার কথা। না সেটা হলো অন্য বিষয়। তুমি বৃষ্টির ব্যাপারটা তুমি যদি এখানে যদি চিন্তা করতে চাও তো ওইভাবে ইন দি সেন্স এখানে মানে আমাদের ওয়েদার কন্ডিশনটা এরকম যে আমাদের যে বৃষ্টিতে বাতাসের কোনো ইফেক্টই নাই সেই বৃষ্টি কিন্তু জোরে হয় না। খুবই আস্তে বা ধীরে ধীরে বৃষ্টি হয়। সেটাতে জি খুব স্যার। একটা সমস্যা হয় না। কিন্তু যে বৃষ্টিতে যে গতি একটু বেশি থাকে সেই বৃষ্টিতে অবশ্যই বাতাসের ইফেক্ট আছে। বাতাসের ইফেক্ট ছাড়া বৃষ্টি জোরে হইতে পারে না। তো আলটিমেটলি বাতাসের ইফেক্টের আলোচনায় ওইটা কাভার করে। জি স্যার। বিষয়টা হলো এরকম, বিষয়টা হলো এই জায়গায়। মানে এখানে তুমি যাই নিয়ে আসো না কেন মূলে বাতাস। তো বাতাসকে তোমাকে হিসাব করলে এখানে ওইটাও চলে আসে। So, এটাই আরকি জি ফ্যাক্ট। স্যার। তো এখন ডাব্লিউটাকে যদি আমরা মডিফাই করি তাহলে এখানে কি, কি মডিফিকেশন আসবে? একটা হলো ডাব্লিউ-আই যেটা হলো আমরা বলতেছি বরফ। আরেকটা হলো ডাব্লিউ-উইন্ড। এখন খেয়াল করে দেখো একটু কমন সেন্স খাটালে বুঝতে পারবা আইস যেটা ডাব্লিউ যে আইস আইস জনিত যে ডাব্লিউ এটাকে কেন নরমাল ওয়েটের সাথে যোগ করে দিছে আর ডাব্লিউর উইনটাকে যেন আলাদাভাবে রেখে পিথাগোরাসের ফর্মুলা ফেলাইছে দেখো অনেকটা পিথাগোরাসের ফর্মুলাতে ফেলাইছে
যে ডাব্লিউ উইংটা যদি এদিক বরাবর হয়, নিচের দিকে যদি ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই হয়, তাহলে মাঝখান দিয়ে তোমার ডাব্লিউ টি, যেটা ডাব্লিউ টোটাল গেছে। এটা হলো পিথাগোরাসের ফর্মুলা দিয়ে। তাহলে এইভাবে কেন চিন্তা করলো জিনিসটা? এই এবং মাঝখানে দেখো এই অতিভুজের সাথে এটার অ্যাঙ্গেলটাও ধরছে থিটা। যাই হোক, এভাবে চিন্তা করলো কেন? জিনিসটা একটু মাথা খাটায় বুঝো। বরফ যখন পড়ে কোনো তারের উপরে, ও তো তারের উপরেই জমা থাকে। তার মানে একটা তারের ওজন যা থাকে তার উপরে যদি বরফটাকে আমরা ইয়ে করি, কাভার আপ করে ফেলি, তাহলে এটা তুমি কিভাবে বুঝাবো? তোমাকে একটা আইসক্রিম দিয়ে বুঝাই। মনে করো আইসক্রিম বানাও নাই, তোমার হাতে শুধু আইসক্রিমের কাঠিটা আছে, তুমি হাতে নিলা, এটা একটা ওজন। এখন এই কাঠির উপরে যদি আইসক্রিম বানায় ফেলো, তখন ওই কাঠি সহ আইসক্রিমটা ধরলে ওজনটা কিন্তু বেশিই লাগে। তার মানে কাঠি সমেত আইসক্রিমের ওজনটা কি হচ্ছে, কাঠির ওজনের সাথে আইসক্রিমের ওজনটা যোগ হয়ে যাচ্ছে সরাসরি। এখানে অন্য কোনো খেলা নেই। তো এই জন্য ওই তারের উপরে বরফ জমাটাও একটা ওই ধরনের মেকানিজম। তারের যে নিজস্ব ওজনটা থাকে, তার উপরে যে বরফটা আচ্ছাদিত হয়ে যায়, ওই বরফের ওজনটা তারের ওজনের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে তারের ওজন বেড়ে গেল বরফ সহ। মানে তখন হলো তারের ওজন প্লাস বরফের ওজন। এটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে বাতাস যখন আসে, বাতাস তার ওজন অ্যাড করতেছে না। বাতাস তার সরাসরি ওর উপর এসে গায়ে এসে বুঝতেছে না, বাতাস তো ওকে ধাক্কা দিচ্ছে। তো ধাক্কা যখন দিচ্ছে, তার মানে ওর ভিতরে একটা ফোর্স ক্রিয়েট করতেছে। তো যখন এটার ভিতরে একটা ফোর্স ক্রিয়েট করে অন্য একটা ডিফারেন্ট ডিরেকশনে, কারণ আমরা জানি প্রত্যেকটা বস্তুর ওজন নিচের দিকে থাকে, অভিকর্ষ ত্বরণ যেহেতু নিচের দিকে কাজ করে, সুতরাং যে কোনো বস্তুর ওজন নিচের দিকে কাজ করে। সেই জন্য দেখো ডাব্লিউ প্লাস ডাব্লিউ এটা নিচের দিকে আরো দিয়ে বোঝানো হয়েছে। কিন্তু বাতাস তো নট নেসেসারি, বাতাস তো কখনো উপর থেকে নিচের দিকে বয় বয় না। বাতাস তো সবসময় হয় ডান দিক থেকে বামে, নাহলে বাম থেকে ডানে, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর বা পূর্ব পশ্চিম, যেভাবে হোক না কেন সারফেসের সাপেক্ষে তো এটা অবশ্যই হরিজন্টাল, হরিজন্টাল প্লেনেই বাতাসটা ফ্লো হয়। এটা হলো মেইন কথা। বাতাস তো কখনো ভার্টিক্যাল প্লেনে ফ্লো হয় না। কিন্তু আমাদের বস্তুর ওজন, যেটা তারের ওজন বা বরফের ওজন সমেত, সেই ওজনটা কিন্তু কাজ করে ভার্টিক্যালি নিচের দিকে। তো সেই জন্য বাতাসের ডিরেকশনটা দেখানো হয়েছে হরিজন্টাল, আর বস্তু এবং বরফ সহ যে ওজনটা সেটা দেখানো হয়েছে ভার্টিক্যালি। দ্যাটস ওয়াই আচ্ছা দিস ইজ স্যার, দ্য মেইন। আর একটা প্রশ্ন ছিল। হুম। স্যার, হেলিকপ্টার যখন মাথার উপর দিয়ে চলে, ধরেন তার উপর দিয়ে চলতেছে, তখন কি বাতাসটা পার্টিকেলি ফ্লো করে না? ওটা হলো খুবই স্পেশাল কেস, এটা এখানে আলোচনা করে না। ওইটা হলো খুবই স্পেশাল কেস। ঠিক আছে, হেলিকপ্টার যখন উড়ে, আর হেলিকপ্টার সবসময় তার উপর তাকেও না, ওটা অল্প কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য থাকে, ওইটা সমস্যা হয় না। ওইটা হইলেও ওইভাবে এইভাবে যদি তুমি সেট আপ করে বসাও, এটা সমস্যা হবে না। হেলিকপ্টার তো সবসময় তার উপর বসে থাকে না, হেলিকপ্টার তো অল্প কয়েক সেকেন্ডের জন্য আসে। সেটাতে কিছু ডিসপ্লেসমেন্ট যদি হয় তো হইতে পারে, না হইলে না হইলে সেটা তো অন্য বিষয়। তুমি নর্মালি চিন্তা করো, বুঝো না এই ব্যাপারটা? জি স্যার। এটা তো সাময়িক, একদম একদম খুবই টেম্পোরারি সময়ের জন্য। কিন্তু আমার ব্রডার সেন্স, এই আমি যে দুইটা টপিকের কথা বলতেছি, এই দুটো টপিক তো ক্ষণিকের জন্য না। এই দুটো টপিক তো এটা লং টাইম লাস্ট করে। সো তোমাকে এটা কনসিডারেশন আনতে হবে। তাহলে স্যার যেহেতু লং সামরিক টাইম, ঘাঁটি বা ক্যান্টনমেন্ট এরিয়া ওটার ভিতরে কি আলাদা করে তার ডিজাইন করা হয়? আলাদা করে করা হয় মিন্স, ওইখানে তার ডিজাইন করার ক্ষেত্রে দেখা হয় যে কি কি অ্যাক্টিভিটিস হবে ভিতরে, তার উপরে। সব সামরিক ঘাঁটিতে একই ধরনের অ্যাক্টিভিটিস তো হয় না। মনে করো যেখানে হেলিপ্যাড থাকে, যেখানে হেলিকপ্টার নামে, তার আশেপাশে সাধারণত তার থাকে না। দেখবা হেলিপ্যাডের আশেপাশে ইউজুয়ালি তার থাকে না। যেমন বিল্ডিং এর ছাদের উপরে কেন হেলিপ্যাড বসানো হয়, ওখানে কি বিল্ডিং এর ছাদের উপরে কি তার আছে? না স্যার। বিষয়টা এরকমই, ওটা ওইভাবে চিন্তা করেই বসানো হয়। যেখানে হেলিপ্যাড থাকে, সাধারণত হেলিপ্যাডটা কোথায় থাকে? একটা মাঠের মাঝখানে, একটা ওপেন গ্রাউন্ডের মাঝখানে থাকে হেলিপ্যাডটা, যেটা কাছাকাছি দূরত্বে কিন্তু বিদ্যুতের লাইন থাকে না, বিদ্যুতের লাইন অনেক দূরে থাকে। এটাই হলো ফ্যাক্ট। ওভাবেই হেলিপ্যাডটা ডিজাইন করা হয়। তো সামরিক অবস্থায় সামরিক যে ব্যাপারটা হয়, সেটাও সেম ঘটনাই, তার বসানোর ক্ষেত্রে ওভাবেই হিসাব করা হয় কোথায় কি ধরনের অ্যাক্টিভিটিস হবে, সেটা অনুযায়ী তার প্লেসমেন্ট করা হয়। যদি কোথাও যদি জাম্পিং থাকে, হাই জাম্প, লো জাম্প, এই ধরনের এক্সারসাইজ যদি থাকে, তাহলে ওখানে তো অবশ্যই তার থাকবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এটা তো তুমি কমন সেন্স, তুমি একটা জায়গায় এলাকায় যখন তার বসাবার ডিজাইন স্যার করবা, তুমি তো জানবাই। স্যার উইন্ডের এটা যেটা ওইটা যে কি সবসময় 90 ডিগ্রি থাকবে? অনেক সময় হয় না যে অ্যাঙ্গেল করে পড়ে না, তখন? এটা ওটা
থিওরিটিক্যাল আলোচনা। এখানে থিটার মানটা চেঞ্জ হলে কি হচ্ছে একটু পরে দেখতে হবে, একটু ওয়েট করো, আসতেছে। থিটার বিষয়টা আসতেছে। থিটাতে সবসময় এরকমই থাকবে, বিষয়টা এরকম না। থিটা তো চেঞ্জ হইতেই পারে, কারণ উইন্ডের ডিরেকশন চেঞ্জ হলে ডাব্লিউটি এর ডিরেকশনও চেঞ্জ হবে, আর ডাব্লিউটি ডিরেকশন চেঞ্জ হওয়া মানে থিটার মান চেঞ্জ হওয়া। আর থিটার মান চেঞ্জ হলে কিভাবে হিসাবটা চেঞ্জ হয় এটা একটু পরে দেখতে হবে, একটু থামো। আচ্ছা, ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই যদি হয়, আই সহ যদি হয় সেটা হলো সেটা, আর ডাব্লিউ উইন্ড দুইটা মিলে যদি আমরা হিসাব করি তাহলে ডাব্লিউটি টা আমরা পাচ্ছি। এখন ডাব্লিউ আই হিসাব করার ফর্মুলা কি? ডাব্লিউ আই হিসাব ফর্মুলা হলো ডেনসিটি ইন্টু π/4 ইন্টু ডি প্লাস 2d স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এটার ব্যাখ্যাতে আমি আর যাবো না, এটা সহজভাবে যদি চিন্তা করো, এই যে নিচে দেওয়া আছে ভলিউম অফ আইস পার ইউনিট লেংথ। ঠিক আছে, ভলিউম ইন্টু, ভলিউম মানে কি? ভলিউম মানে হলো ডেনসিটি ইন্টু ডেনসিটি না, এম বাই রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম বাই রো, তাহলে মাস বাই রো, এই ধরনের কিছু একটা হওয়ার কথা। তো যাই হোক, তো ওইভাবে যদি হিসাব করো, আলটিমেটলি যেটা হচ্ছে পাই, মনে রাখো পাই টি ইন্টু ডি প্লাস ডি, ডি ফোর ডেনসিটি, ডি ফোর ডায়ামিটার, আর টি মানে থিকনেস। আচ্ছা, উইন্ড ফোর্স পার ইউনিট লেংথ, উইন্ডের ক্ষেত্রে যেটা হিসাব করতে হবে উইন্ড প্রেসারটা, উইন্ড প্রেসার ইন্টু ডি প্লাস 2t ইন্টু 1। এটা একটু মনে রাখতে হবে, দুইটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলা এখানে বসাইতে হবে। বসালে তুমি অ্যাকচুয়াল ডাব্লিউটি টা পাবা। সো স্যাগের ফর্মুলাটা হলো কি? স্যাগের ফর্মুলা কিন্তু ডাব্লিউটি এল স্কোয়ার বাই 2t এটাই থাকতেছে, কিন্তু ট্যান থিটা বের করার ফর্মুলা যেটা একটু আগে ও বলতেছিল, ট্যান থিটা ফর্মুলা বের করা লাগে। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তো এখানে লম্বটা কি? ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই, ভূমি কোনটা? ডাব্লিউ ডাব্লিউ। তাহলে এটাই হয়েছে লম্ব বাই ভূমি বসে ট্যান থিটা এখানে বসানো হয়েছে। এখন তোমার যদি উইন্ডের ডিরেকশন চেঞ্জ হয়, থিটার মান যদি, তাহলে থিটার মান চেঞ্জ হবে। আর উইন্ডের ডিরেকশন যদি এরকমই থাকে তাহলে এরকমই থাকবে। এটা ডিপেন্ড করতেছে উইন্ডের ডিরেকশন কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী থিটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো থিটা যদি অটো অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে তার প্রবলেমই নেই। সো এখন ফাইনালি যেটা হবে, এখানে এক্সট্রা যে টার্মটা আসবে সেটা হলো ভার্টিক্যাল সাইড, যেটা এতক্ষণ ছিল না। এই প্রথম দুইটা কেসে যে জিনিসটা ছিল না, যেটা থার্ড কেসে আসছে, এই ভার্টিক্যাল স্যাগ। এই ভার্টিক্যাল স্যাগ এর মান হলো এস কস থিটা। এই থিটার মান যখন চেঞ্জ হবে তখন এই কস থিটার মান চেঞ্জ হবে। তার মানে এখানে এস হিসাব করতে হবে ডাব্লিউটি এল স্কোয়ার বাই 2t, আর ডাব্লিউটি হিসাব করতে হবে এই ফর্মুলা দিয়ে। যদি আইস থাকে তো থাকো, আইস না থাকলে আইস বাদ, ডাব্লিউ স্কোয়ার প্লাস ডাব্লিউ উইন্ড স্কোয়ার। এখানে আমাদের দেশে যেহেতু আইস নাই, তো আইসের টার্মটা এখানে থাকবে না, খুবই স্বাভাবিক। সেভাবে ডাব্লিউ হিসাব করে স্যাগ বের করতে হবে, আর ওই উইন্ডের ডিরেকশন থেকে তোমাকে ট্যান থিটা বের করতে হবে। তারপরে দুইটা মিলে যখন আমরা হিসাব করবো ভার্টিক্যাল স্যাগ বের হবে। সো এখানে লাস্ট যে পয়েন্ট, এটি হবে এখানকার এডিশনাল পয়েন্ট, যেটা এতক্ষণ ছিল না। এই হলো ফ্যাক্ট। সো এই হলো স্যাক। এখন ক্যালকুলেশন, এখন অঙ্ক তোমরা নেই পারবা, কারণ থিওরি আমি যথেষ্ট এক্সপ্লেন করে বুঝেছি। জাস্ট এখানে ডেটা বসানো আর ম্যাথ করা, এছাড়া আর কিছু না। এখানে আরেকটা জিনিস আছে সেফটি ফ্যাক্টর, সেফটি আরেকটা আছে স্ল্যান্ট স্যাক। স্ল্যান্ট স্যাকটা আর কিছুই না, ভার্টিক্যাল স্যাক যে এস কস থিটা, যেটা ভার্টিক্যাল স্যাকুলার এস কস থিটা যেটা আমরা বসাইছি, সেটার এসটাকে আমরা স্ল্যান্ট স্যাকই বলি, এটা আরেকটা নামের প্রচার করে, আর কিছু না। আর সারফেস টেনশন বের করার জন্য যে টি, টি বের করার ফর্মুলা ওই যে ব্রেকিং স্ট্রেস ইনটু কন্ডাক্টিং এরিয়া ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর। মানে ওই যে ম্যাটেরিয়ালটা দেওয়া থাকে, সেই ম্যাটেরিয়ালের ব্রেকিং স্ট্রেস কত, এটা সেটি দেওয়া থাকে। ওর কন্ডাক্টরটা কত, কি পরিমাণ এরিয়া নিয়ে কাজ করবে সেটাও দেওয়া থাকে, এবং তার সেফটি ফ্যাক্টর কত সেটাও তার ডাটা শিটে দেওয়া থাকে। সেখান থেকে টি বের করতে হয়। সেভাবে হিসাব করলে তোমার বের করা সম্ভব। তো আর কিছু না, মোটামুটি এখানে আর তেমন কিছু নাই। এখানে সবই হলো ঘুরে ফিরে ওই একই আলোচনা, বিভিন্ন ভাবে করছে। একটু একটু মান দেখবা, প্র্যাকটিস করবা। আর হলো মেকানিক্যাল প্রপার্টিজ আছে কিছু, লাস্ট একটা টপিক, যে একটা ওভারহেড ট্রান্সমিশন লাইনে কিছু মেকানিক্যাল প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপালের উপর আসলে এটা তোমাদের সেলফ স্টাডি দিয়ে দিলাম, যে টাওয়ার হাইট কম বেশি করলে কি হয়, কন্ডাক্টর গ্রাউন্ড থেকে কন্ডাক্টরের ক্লিয়ারেন্স কি ইফেক্ট করে, স্যাগ এবং টেনশন কি ইফেক্ট করে, তারপরে এই কন্ডাক্টরের স্পেসিং কি ইফেক্ট করে, স্ট্রিঞ্জিং চার্জ কি করে। ঠিক আছে, স্ট্রিঞ্জিং চার্জটা কি? স্ট্রিঞ্জিং চার্জটা হলো তোমার কন্ডাক্টর টেম্পারেচার স্যাগ টেম্পারেচার টেনশন চার্ট। মনে করো কন্ডাক্টরের সাথে টেম্পারেচার স্যাগ হইতে পারে, তারপরে টেনশন স্যাগ হইতে পারে। এই কন্ডাক্টরের যে নিজস্ব যদি গ্রাফ প্লট করা হয় তাহলে যে চার্টটা পাওয়া যায়, সেই চার্টটাকে বলে স্ট্রিঞ্জিং চার্ট। অনেক সময় কিন্তু পরীক্ষার প্রশ্ন চলে আসে হোয়াট ইজ স্ট্রিঞ্জিং চার্ট, এটা আর কেউ লিখতে পারে না, কারণ হলো এই ভিতরে কেউ পড়ে না। আচ্ছা, তারপরে যে কন্ডাক্টর স্পেসিং, কন্ডাক্টরের ভাইব্রেশন, নড়াচড়া,
এই বিষয়গুলো আসলে কিভাবে ইফেক্ট হয় কি হয় এটা তোমরা একবার রিডিং নিজেরা করলেই আশা করি বুঝতে পারবে। এটা আমার আলোচনা করার বিষয়বস্তু না। সো এরই মাধ্যমে এই চ্যাপ্টার শেষ। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার ম্যাথ গুলো কি সবগুলো প্র্যাকটিস করতে হবে? ইটস আপ টু ইউ, এটা আমার উপরে না। তুমি যদি মনে করো যে কনসেপ্ট বুঝে গেছো তাহলে সব না করলেও চলবে। এটা তো তোমার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া বলে কথা, এটা তোমার উপরে। কারণ পরীক্ষায় তো যে কোনোটাই আসতে পারে। এখন তুমি যদি মনে করো যে তুমি কনসেপ্টটা ভালোভাবে বুঝে গেছো, যে কোনো ম্যাথ আসলে পরীক্ষায় পারবা, তাহলে সব করতে হবে না। স্যার এটা ইকুয়েশন ডিপেন্ডস। ডেরিভেশন গুলো কি দেখতে হবে হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার জন্য? ইকুয়েশন ডেরিভেশন হ্যাঁ সেমিস্টার ফাইনালের জন্য দেখতে হবে, চাকরি পরীক্ষার জন্য দেখতে হবে না। সেমিস্টার ফাইনালে ইকুয়েশন ডেরিভেশন আসে যে দুইটা পড়াইলাম, এই দুইটা স্যাগের দুইটা যে পড়াইলাম, এই দুইটা যে আসতেই পারে। ইকুয়েশন তো থাকবে, এটা তো আমাদের পরীক্ষার একটা পার্ট। নাইলে তো পুরো প্রশ্ন অঙ্ক দিয়ে করতে হবে, চাকরি পরীক্ষা স্টাইলে পুরো ম্যাথ দিয়ে করতে হবে। পুরো ম্যাথ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে তো তোমরা অনেকেই খারাপ করো পরীক্ষায়। ইকুয়েশনটা তো দেওয়া হয় একটা নাম্বার তোলার জায়গা হিসেবে, কারণ সব ম্যাথ যে পরীক্ষায় যা আসবে সব যে পারবা বিষয়টা তো এরকম না। কারণ আমরা তো মাত্র দুইটা চ্যাপ্টার মনে হয় পড়ছি, 7 আর 8। এখন তো বহু বাকি আছে, ম্যাথ তো এখনো দেখোই নেই। আর পাওয়ার সিস্টেমের ভালো না হইলে তোমার এই পিডিবি পিজিসিবির জব গুলা বলো, এইগুলাতে চাকরি পাওয়া কঠিন আছে। কারণ অন্য সাবজেক্টের ম্যাথ যাই আসুক না কেন, পাওয়ার সিস্টেমের ম্যাথ কিন্তু মানে মোটামুটি কঠিন না আসলেও বেসিক ঝালাই করার মতো ম্যাথ আসে। বেসিক ঝালাই করার মতো ম্যাথ পারতে গেলে তোকে ম্যাথ সলভ করতে। আর আমি তো একটা বই পড়াচ্ছি, এরপরে দেখবা বই আরেকটা স্টিভেনসন এন্ড গ্রিনজারের বই আসবে রেফারেন্স হিসেবে, তখন ওখান থেকেও ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ওখানে ম্যাথ বেশি নেই, অল্প। তারপরে আরো বই আছে, এইচ কে দাস, তারপরে পি কে নাথ কোঠারি, পি কে কোঠারি আছে। বার সিস্টেমের অনেক বই আছে। এখন কোন বই থেকে ম্যাথ আসে পরীক্ষায় এটা আসলে বলা মুশকিল। এই জন্য বুঝে বুঝে দুই একটা বই যদি সলভ করা যায়, মানে মেহতা স্টিভেনসন যদি মোটামুটি বুঝে সলভ করা যায়, তাহলে অন্য বইগুলো আশা করা যায় পারা যাবে। একটু চোখ বুলাইলে হয় আর কি, তখন আর ওগুলা করা লাগে না, মানে একটু দেখে গেলেও হয়, তাই এমনি পারা যায় আর কি। আশফাকের বই আছে, আশফাকের বই আছে, তারপরে এইচ কে দাস না কি জানি নাম আছে, কোঠারি আছে, আর কি আছে, হাদিস আদাত। হাদিস আদাত তো সব বইয়ে তো সবকিছু থাকে না, কিন্তু তারপরে আবার। তো যাই হোক, এখানে ভয় পাওয়ার কিছু নাই। সবাই পারতেছে না, আমরা পড়ছি না, আমরা পারছি না, সবাই পারতেছে। তোমার সিনিয়ররা পারছে না, সবাই পারছে। সেটা ভয় পাওয়ার কিছু নাই, এটা হয়ে যায়। এই পাওয়ার সিস্টেমের কনসেপ্ট গুলো কিন্তু অত জটিল না। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মতো তো আর জটিল না। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মতো তো ইকুয়েশন গুলোর মতো তো বাজে ইকুয়েশন না। মানে বাজে ইন এসেন্স বললাম যে ওগুলো বুঝতে অনেক ব্রেন খাটাইতে হয়। ওগুলো বোঝা যায়, কিন্তু ওগুলো বুঝতে গেলে ওখানে যথেষ্ট ব্রেন খাটে। সেই তুলনায় কিন্তু এটা কম ব্রেন খাটানোতেই বোঝা যায়। পাওয়ার সিস্টেমের কনসেপ্ট গুলো কিন্তু ইজি, জাস্ট লজিক্যাল। এটা হইলে এটা হয়েছে, এটার কারণে এটা হয়েছে, এটার কারণে এটা হয়েছে। মানে জিনিসটা খুবই ক্লিয়ার এবং ভিজিবল তোমার সামনে। সো লজিকটা যদি বুঝে তুমি যদি আগাইতে পারো, তাহলে পাওয়ার সিস্টেম আসলেই সহজ। পাওয়ার সিস্টেম কিন্তু কঠিন না। জাস্ট তোমার লজিক বেসিক ক্লিয়ার, লজিক ক্লিয়ার, দ্যাটস ইট। আর পড়ার লোড বেশি হবেই, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। পাওয়ারে তোমাদের 3টা কোর্স আছে, একটা, তারপরে সেমিস্টার একটা, আর 8 সেমিস্টার একটা। তো যত সামনের দিকে যাবা তত প্যাটার্ন চেঞ্জ হবে। যেমন এই এখন এবারের প্যাটার্নটা হলো অনেক থিওরি অনেক ম্যাথ। পরের বারের প্যাটার্নটা হলো থিওরি একবারে কম, ম্যাথ, তবে ম্যাথের সংখ্যা এখান থেকে কম, কিন্তু ম্যাথের কলিবারটা মানে সাইজটা বড়, কিন্তু ম্যাথের সংখ্যা এখান থেকে অনেক কম পরের সেমিস্টারে। আর 8 সেমিস্টারে গিয়ে দেখবা থিওরিও আছে ম্যাথও আছে, কিন্তু এত বড় বড় কোনো কিছু নাই, মোটামুটি সহজভাবেই এক্সপ্লেন করা আছে। তো এটা আসলে এক একটা সেমিস্টারের এক একটা চার্ম থাকবে। তো এর ব্যাপার না। তোমাদের সিনিয়ররাও এই কোর্সে অনেক ভালো করছে, অনেকে A+ পাইছে। তো তোমরাও পাবা। তো ভয় পাওয়ার কিছু নাই, বাসায় একটু পড়তে হবে। আর যদি এই পড়া জমায় রাখো তাইলে বিপদ আছে। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আগামীকালকে 12:15 না? কালকে 12:15 দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসসালামু আলাইকুম স্যার।